ভারতের গণমাধ্যমগুলো হঠাৎ করেই বাংলাদেশের পেছনে লেগেছে, যা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়ল। এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপি নেতাদের। যারা অঙ্গরাজ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি। যারা পতিত সরকার তার প্রধান ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে, অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 দিনের সফরে লন্ডন গেলেন বিএনপি মহাসচিব। দলীয় অনুষ্ঠানের পাশাপাশি সাক্ষাৎ করবেন তারেক রহমানের সঙ্গে। সংস্কার, নির্বাচন সহ আলোচনা হবে নানা বিষয়ে। বিগত সরকারের দুর্নীতি 3-4 মাসে স্বাভাবিক করা অসম্ভব, বললেন অর্থ উপদেষ্টা। প্রস্তুত আর্থিক খাতে অনিয়মের শ্বেতপত্র কাল তুলে দেওয়া হবে প্রধান উপদেষ্টার হাতে। এবং আকাশপথের টিকিট বাণিজ্য ও সিন্ডিকেটের জাল, বিদেশগামী ফ্লাইটে বেড়েছে 20,000 টাকা। ভোগান্তিতে ওবরাহ যাত্রীরা। মনিটরিং টিম গঠনের পরামর্শ বিশেষজ্ঞের। এদিকে বিএনপি নেতারা বলেছেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন স্বৈরাচারী শেখ হাসিনা। যারা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে হুঁশিয়ারি তাদের। ধর্মের নামেও দেশকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। লড়াই এখনো শেষ হয়নি। ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা। প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে এখনো চক্রান্ত চলছে। বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে উস্কানি দিচ্ছে। সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের 7ম কাউন্সিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলো আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় না, তাদের সহ্যগুণ অনেক বেশি। সড়কে প্রতিদিন বিভিন্ন দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পেছনের চালিকা শক্তি আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 8টা 20 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি। জানা গেছে, এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় কর্মসূচির পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বিএনপির 2 শীর্ষ নেতার। সফর শেষে 11 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। জুলাই আগস্ট গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতে আরও 1 থেকে 2টি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আবেদন করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রধান বিচারপতির অনুমোদনের পর হাইকোর্টের পুরাতন 2টি ভবনে এরই মধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। প্রসিকিউশন বলছে, সংস্কার কাজ শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে সরকারের কাছে আবেদন করবে তারা। আফজাল হোসেনের রিপোর্ট।
বিচারের জন্য প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন, এর ঠিক পেছনের দুটি ভবনেও চলছে সংস্কারের তোড়জোড়। জরাজীর্ণ ব্যবহার অনুপযোগী ভবনটিকে দৃষ্টিনন্দন করতে দিনরাত কাজ করছেন গণপূর্তের নির্মাণ শ্রমিকরা। 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। এর মধ্যে একটি ভবনে 1 থেকে 2টি এজলাস তৈরির কথা ভাবছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আরেকটি ভবন প্রস্তুত করা হচ্ছে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অফিস হিসেবে। প্রথম ভবনটি ইতিমধ্যে সংস্কার সম্পন্ন করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ভবনটির সংস্কার কাজ প্রায় শেষ। আর বাকি যে 2টি ভবন আমাদের পেছনে দেখতে পাচ্ছেন, এই 2টি ভবন এতটাই জরাজীর্ণ হয়ে গিয়েছিল যে এটি সংস্কারের বেশ কিছুদিন সময় লাগবে ওনারা বলেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের গণহত্যার মামলার চাপ সামলাতে এবং দ্রুত বিচার নিশ্চিতে এই পরিকল্পনা তাদের। মামলার সংখ্যা যখন অনেক বেড়ে যাবে তখন একটি ট্রাইব্যুনালে মাধ্যমে এটিকে নিষ্পত্তি করা বা দ্রুত নিষ্পত্তি করাটা কঠিন হবে। তো তখন আমরা দেখেছি এই ভবনে আরও 1টি বা 2টি এজলাস বসানো সম্ভব। তো সেজন্য আমরা এজলাসের জন্যই প্রস্তুত করার জন্য বলে দিয়েছি, এজলাস প্রস্তুত হয়ে যাক, তারপরে আমরা বিবেচনা করব। যদি মামলার সংখ্যা বাড়বে এবং বাড়াটাই স্বাভাবিক, তখন আমরা এখানে আরেকটি ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আবেদন জানাবো। 4 মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্স। চলছে গণনার কাজ। সকালে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে দান বাক্স থেকে পাওয়া 29 বস্তা টাকা নেওয়া হয় মসজিদের 2য় তলায়। সেখানে গণনার কাজ করছেন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী। সাধারণত 3 মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়, কিন্তু এবার নানা কারণে তা 1 মাস পিছিয়ে যায়। সবশেষ 14 আগস্ট 7 কোটি 22 লাখ টাকা পাওয়া গেছে। সেতুস্থি কর্ণফুলী টানেল প্রকল্পে খরচ 10.5 কোটি। লাভ তো দূরের কথা, প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে 27 লাখ টাকা। অথচ বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের আশার আলো দেখানো চীনা অর্থনৈতিক অঞ্চলও গড়ে ওঠেনি 8 বছরে। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারিত করা হলে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠা সম্ভব। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে 2016 সালে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চীনা কোম্পানি CHECর সঙ্গে চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বেচা নানা কারণে CHECর সঙ্গে ডেভেলপার ও জমি ইজারা চুক্তি না হওয়ায় 2022 সালে প্রকল্পটি প্রথম ধাপে ভেস্তে যায়। এরপর চীনের পক্ষ থেকে CRBCকে নতুন ডেভেলপার মনোনীত করা হয়। G2G পদ্ধতিতে বেচার সাথে করা চুক্তির দীর্ঘ 8 বছর পরও শুরু হয়নি নির্মাণ কাজ। যদিও এই জন্য কেটে ফেলা হয়েছে পাহাড়, উজাড় করা হয়েছে বন জঙ্গল। কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান একটি টিন শেডের ঘর আর নির্মিত হয়েছে একটি সড়ক। একর করে মানে চাইনার একটা অপোজিটে বাউন্ডারি দিয়ে রাখছে, এটা ফেলে রাখছে এরকম। শুধু রোডটা করছে আর তারা একটা ওয়াল দিছে, আর কিছু দেখতেছি না। এখানে বন জঙ্গল যেগুলো উজাড় হয়েছে ওইগুলোর কারণে এখন তো হাতির উপদ্রব খুবই বেড়ে গেছে, অনেক প্রাণ ঝরতেছে। অথচ 784 একরে 400-র বেশি শিল্প কলকারখানায় 30,000 মানুষের কর্মসংস্থানের আশ্বাসে 10,500 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় কর্ণফুলী টানেল সেতুহস্তি। এই প্রকল্পে এখন প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। অপরিকল্পিত প্রকল্পে এখন করুণ দশা বন্দরনগরীর, বলছে সচেতন মহল। মাতারবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল হাব, নদীর ওই পারে কর্ণফুলীতে ইন্ডাস্ট্রিয়াল হাব, তাহলে এতগুলি ইনভেস্টর্স, আমার কতগুলি ইনভেস্টর্স দেশে আসবে, তার সাথে পরিকল্পনা সংগতিপূর্ণ হতে হবে। তো রাতারাতি তো আমার দেশে মানে লক্ষ লক্ষ ইনভেস্টর তো বিদেশ থেকে চলে আসবে না। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য আমি পরিকল্পনা করে রাখতে পারি, এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করব, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টের নামে আমি কতগুলি জমি আটকে রেখে দিলাম। ব্যবসায়ীরা বলছেন, কর্ণফুলী টানেলের এক প্রান্তে বন্দর হলেও খালি পড়ে আছে আনোয়ারা প্রান্ত। সেখানে বন্দরের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি কন্টেইনার অফডক করার কথা বলছেন তারা। টানেলে যে আমাদের একটা সমস্যা, যেটা আমাদের লস হচ্ছে, সেটাকে হয়তোবা রিকভার করার একটা সুযোগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই পারও যদি আমরা জেটি করি, ওই পারও যদি অফডক করি এবং বে টার্মিনাল হলে তখন সেটার কানেক্টিভিটি বাড়বে। চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে 200 একর জায়গায় পাহাড়ি টিলা কেটে সমান করা হয়েছে।
এমনিতেই বড় ধরনের লোকসানের মুখে কর্ণফুলী টানেল। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল ঘিরে যে কর্ণফুলী টানেল করা হয়েছে সেটি না হলে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কর্ণফুলী টানেল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপথ পঞ্চগড়। তাপমাত্রা পারদ 10-12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশায় ম্লান ভোরের সূর্য। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও শীতের প্রকোপ কমেনি। সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। গত 5 দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখানেই। আজ সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নারী ক্রিকেটের খবর। মিরপুরে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের 194 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 59 রান। এই মুহূর্তে শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। ম্যাচের সব শেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মিরন, বৃষ্টির কারণে এখন মেয়েদের এবং আয়ারল্যান্ডে বাংলাদেশ নারী দল এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা কিছুটা বিলম্ব চলছে, কারণ বৃষ্টির কারণে বাংলাদেশ এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও কিন্তু 56 রান নিয়ে 1 উইকেট হারিয়ে এখন বর্তমানে আছে ফারজানা হক এবং শারমিন আক্তার। এই দুজনের ব্যাটে ভর করেই কিন্তু বড় ইনিংসের দিকে এগোচ্ছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত এই মুহূর্তে মিরপুরে কিছুটা বৃষ্টির দেখা দেওয়ার কারণে ম্যাচ আপাতত কিছুটা সময় ধরে বন্ধ আছে। তবে আশা করা যাচ্ছে কিছুটা মেঘলা আকাশ যদি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাটাররা আবার মূলত ব্যাটিংয়ে উইকেটে নামতে পারবেন। মূলত যদি একটু প্রথম দিকে ম্যাচে ইনিংসের কথা যদি জানিয়ে দিই, সেক্ষেত্রে আয়ারল্যান্ড কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে 193 রান তুলেছে 6 উইকেট হারিয়ে। সেখানে বড় একটা রান স্কোরবোর্ডে যোগ করেছেন আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের অধিনায়ক এমি হান্টার। তার ব্যাটে একটা বড় স্কোর করেই কিন্তু আয়ারল্যান্ডের যে মেয়েরা আছে তারা কিন্তু বড় একটা সংগ্রহ পেয়েছে। সেক্ষেত্রে আজকে প্রথম ম্যাচে যেমন মেয়েরা একটা আধিপত্য দেখিয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই বোলাররা কিন্তু তেমন একটা চাপ প্রয়োগ করতে পারেনি আইরিশ ব্যাটারদের। সেক্ষেত্রে তারা কিন্তু মূলত ব্যাটে বলে খেলেই কিন্তু একটা ভালো স্কোর করেছে। সেক্ষেত্রে তৃতীয় উইকেটে কিন্তু সবথেকে বড় যে জুটি পেয়েছে আয়ারল্যান্ড সেটা হলো 91 রানের একটা জুটি। এখন বর্তমানে বাংলাদেশ ব্যাটিং করছে, সেক্ষেত্রে ফারজানা হক এবং শারমিন আক্তার ব্যাটিংয়ে আছে। এই ছিল মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। জয়ের ধারায় ফিরতে মরিয়া মিরাজের দল। এদিকে হোম সিরিজে হোয়াইট ওয়াশের লক্ষ্য ক্যারিবীয়দের। জ্যামাইকার কিংস্টনে ম্যাচ শুরু হবে রাত 9টায়। ব্লু মাউন্টেন্সের নৈসর্গিক সৌন্দর্য কিংবা প্রাণবন্ত মন্টেগো বে, গহীন পাহাড় কিংবা সমুদ্রের ঢেউয়ে মন হারাতে চাইলে জ্যামাইকা দারুণ জায়গা। তবে কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, ক্রিস গেইলদের হোম সয়েলে ক্রিকেটের লড়াই বাংলাদেশ দলের জন্য উপভোগ্য হবে কিনা সেটা বলা কঠিন। কিংস্টনে খেলা 2 টেস্টেই হারের তিক্ততা সঙ্গী হয়েছে। এবারও আশাবাদী হওয়ার সুযোগ নেই। সব ফরম্যাট মিলিয়ে গেল 11 ম্যাচে মাত্র 1 জয় বাংলাদেশের। এই সিরিজ 201 রানের বড় ব্যবধানে। গেল কয়েক বছরে সাভানা পার্কের পেস স্বর্গ তকমা কিছুটা হলেও বদলেছে। ধৈর্য ধরে খেলতে পারলে সেখানে রানের দেখা পেতে পারেন ব্যাটসম্যানরা, কিন্তু নড়বড়ে হলেই ক্যারিবিয়ান বাউন্সে হতে হবে ভূলুণ্ঠিত। এমনিতেই টেস্টে ব্যাটিং নিয়ে উদ্বেগের শেষ নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ ম্যাচে দুর্নাম ঘোচানোর প্রত্যয় টাইগারদের। কেমার রোচ, জেডেন সিলস, আলজারি জোসেফ, শামার জোসেফদের নিয়ে দুর্দান্ত বোলিং অ্যাটাক তাদের। হোয়াইট ওয়াশের মিশনে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না স্বাগতিকরা। সাভানা পার্কে কি ইতিহাস বদলাতে পারবেন মিরাজরা? ডাগআউটে হেড কোচ হিসেবে আছেন একজন ক্যারিবীয় ফিল সিমন্স, আছেন দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিনও। তাদের পরামর্শে টাইগাররা ফিরবে জয়ের ধারায়, প্রত্যাশা সমর্থকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বাংলাদেশের পেছনে লেগেছে ভারতের গণমাধ্যম, যা স্বাভাবিক সম্পর্কে সহায়ক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপি। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।